শেখ মুজিবুর রহমান 1967 থেকে 1970। 1967 সালে শেখ মুজিবুর রহমান পাকিস্তান প্রতিরক্ষা বিধিমালা 1965 এর অধীনে কারাবন্দী অবস্থায় ছিলেন। মূলত 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি 6 দফা দাবি উত্থাপন করেছিলেন। এই দাবিগুলো ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে শোষিত বঞ্চিত জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে প্রণীত। 6 দফা কর্মসূচিকে পশ্চিমা শাসক গোষ্ঠী দ্রুতই বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিত্রিত করার চেষ্টা করে এবং শেখ মুজিব সহ শত শত নেতাকর্মীকে গ্রেফতার করে নির্যাতন ও দমন পীড়নের পথ বেছে নেয়। সরকার 1966 সালের 8 মে তাকে গ্রেফতার করে এবং 1967 সালের 29 মে আরও একটি আটকাদেশ জারি করে। শাসক গোষ্ঠী রাজনৈতিক দমনকে আইনি বৈধতা দিতে সচেষ্ট ছিল। তবে এই আটকাদেশের বিরুদ্ধে তৎকালীন ঢাকা হাইকোর্টে আইনি চ্যালেঞ্জ জানানো হয়। আইনি শুনানিতে বিচারপতি আবদুল্লাহ আটকাদেশ বেআইনি ঘোষণা করেন। তিনি স্পষ্ট অভিমত ব্যক্ত করেন যে 6 দফা কর্মসূচিতে অংশগ্রহণ করা কোনো অপরাধ নয়, যা পূর্ববর্তী একটি মামলায় বিচারিকভাবে মীমাংসিত হয়েছিল। বিচার বিভাগের এই অংশটি যখন 6 দফাকে ক্ষতিকারক নয় বলে মত দেয়, তখন সামরিক শাসক গোষ্ঠীর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেফতারি আরও সুস্পষ্ট হয়ে ওঠে। 1968 সালের জানুয়ারি মাসে শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে সেনাবাহিনীর কয়েকজন কর্মরত প্রাক্তন সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি অফিসারদের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। অভিযোগ ছিল যে অভিযুক্তরা ভারতের সহায়তায় সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে কেন্দ্র থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সরকার মূলত শেখ মুজিবুর রহমানকে ভারতের দালাল এবং বিচ্ছিন্নতাবাদী হিসেবে জনসমক্ষে প্রতিষ্ঠা করে তার রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে ধ্বংস করতে চেয়েছিল। নিরাপত্তা আইনে 1966 সালের 9 মে আটক থাকা শেখ মুজিবকে জেল থেকে মুক্তি দিয়ে 18 জানুয়ারি 1968 সালে সামরিক আইনে পুনরায় গ্রেফতার করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। সরকার প্রথমে অভিযুক্তদের কোর্ট মার্শাল করার পরিকল্পনা করলেও আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে উচ্চপদস্থ বাঙালি অফিসার ও রাজনৈতিক ব্যক্তিত্বদের বেসামরিক আইনে অভিযুক্ত করার সিদ্ধান্ত নেয়। এই মামলাটি শাসক গোষ্ঠীর প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত ফল দেয়। সামরিক বাহিনীর বাঙালি অফিসার ও সিপাহীরা যে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে স্বাধীনতা অর্জনের সিদ্ধান্ত নিয়েছিলেন, তা প্রমাণ করে যে কেবল রাজনৈতিক স্তরে নয়, সামরিক বাহিনীতেও বিদ্যমান বৈষম্যের কারণে অসন্তোষ চরম সীমায় পৌঁছে গিয়েছিল। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে তীব্র ছাত্র গণ আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের ভিত্তি ছিল ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক ঘোষিত ঐতিহাসিক 11 দফা কর্মসূচি, যেখানে শ্রমিকদের ন্যায্য মজুরি, বন্যা নিয়ন্ত্রণ, নির্যাতনমূলক আইন প্রত্যাহার এবং আগরতলা মামলায় অভিযুক্ত ব্যক্তিসহ সকল রাজনৈতিক কর্মীর মুক্তির দাবি জানানো হয়। ঐতিহাসিক 11 দফা আন্দোলনের ভিত্তিতে সৃষ্ট গণ অভ্যুত্থানের ফলে সামরিক শাসক গোষ্ঠী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তীব্র জনরোষের মুখে 1969 সালের 22 ফেব্রুয়ারি আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে এবং শেখ মুজিবুর রহমান সহ অভিযুক্তদের মুক্তি দেয়। 23 ফেব্রুয়ারি মুক্ত নেতাদের সংবর্ধনা জানাতে ঢাকার রেসকোর্স ময়দান, যেটি বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, প্রায় 10 লাখ মানুষের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ জাতির পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন। মুক্তি লাভের পর ওই সভায় বঙ্গবন্ধু ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা দাবির প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। 6 দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসনের একটি রাজনৈতিক পরিকল্পনা, কিন্তু 11 দফা ছিল ছাত্র, শ্রমিক ও কৃষকের তাৎক্ষণিক আর্থ সামাজিক দাবি। বঙ্গবন্ধুর এই সমর্থন 6 দফাকে একটি বৃহত্তর সামাজিক বিপ্লবী কর্মসূচিতে পরিণত করে, যা আন্দোলনের ভিত্তি আরও সুদৃঢ় করে। 69-এর গণ অভ্যুত্থানের ফলে 25 মার্চ স্বৈরাচারী আইয়ুব শাসনের অবসান ঘটে এবং জেনারেল ইয়াহিয়া খান রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। গণ অভ্যুত্থানের সময়ে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো স্লোগান দেওয়া হয়েছিল, যেখানে প্রথম পূর্ব বাংলাকে বাংলাদেশ নামে উল্লেখ করা হয়। 1970 সালের নির্বাচন ছিল 6 দফার পক্ষে জনগণের ম্যান্ডেট অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে 5 অক্টোবর জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা সেপ্টেম্বরের বন্যার কারণে পিছিয়ে দেওয়া হয়। নতুন তারিখ নির্ধারিত হয় 7 ডিসেম্বর জাতীয় পরিষদের জন্য এবং 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদের জন্য। তবে নির্বাচনের ঠিক আগে
1970 সালের 12 নভেম্বর দক্ষিণ বাংলায় এক ভয়াবহ ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাস আঘাত হানে। এই মহা দুর্যোগে প্রায় 2 লক্ষাধিক মানুষের জীবনহানি হয়, যা উপকূলীয় অঞ্চলে এক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় পাকিস্তান শাসক গোষ্ঠী চরম উদাসীনতা প্রদর্শন করে। ক্ষমতাসীন পশ্চিম পাকিস্তান সরকার ক্ষয়ক্ষতির সঠিক তথ্য স্বীকার করতে চায়নি এবং প্রচার মাধ্যমগুলোতেও সঠিক সংবাদ পরিবেশিত হয়নি। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান চীন থেকে ফেরার পথে ঢাকায় এসে বিমানে করে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন এবং যৎসামান্য সাহায্য ঘোষণা করে দ্রুত পশ্চিম পাকিস্তানে ফিরে যান। শাসক গোষ্ঠীর কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা এবং নিষ্ঠুরতম অবহেলায় বাঙালি জনগণ চরম ক্ষুব্ধ হয়। এই প্রাকৃতিক দুর্যোগটি কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ও মানবিক ব্যর্থতাকে নগ্নভাবে প্রকাশ করে, যার ফলে জনগণের কাছে স্পষ্ট হয়ে ওঠে যে নিজেদের জীবন বাঁচাতে হলে তাদের অবশ্যই নিজেদের অর্থনীতি ও প্রশাসন নিয়ন্ত্রণ করতে হবে। 1970 সালের 7 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ 167টি আসন লাভ করে, 160টি সাধারণ আসন এবং 7টি সংরক্ষিত মহিলা আসন। এই বিজয়ের ফলে আওয়ামী লীগ পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে। 10 দিন পর অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদের নির্বাচনেও আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 288টি আসন লাভ করে। এই নির্বাচনের ফলাফল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক বিভাজনকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করে। আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে প্রায় সব আসন জিতলেও পশ্চিম পাকিস্তানে কোনো আসন পায়নি। পক্ষান্তরে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি পিপিপি পশ্চিম পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং পূর্ব পাকিস্তানে কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি। এই ভৌগোলিক মেরুকরণ প্রমাণ করে যে দেশের 2 অংশের মধ্যে রাজনৈতিক বা আদর্শিক কোনো মিল অবশিষ্ট ছিল না। নির্বাচনের ফলাফলের পর কেন্দ্রীয় শাসক গোষ্ঠী ষড়যন্ত্রের পথ বেছে নেয় যেন শাসন ক্ষমতা কোনো ক্রমে বাঙালির হস্তগত না হয়। আওয়ামী লীগ 6 দফার দাবিতে অনড় থাকলেও পিপিপি এবং অন্যান্য ডানপন্থী দলসমূহ শক্তিশালী কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার দাবি করে। ভুট্টো জাতীয় সংসদ অধিবেশন বয়কটের হুমকি দেন। ফলস্বরূপ জেনারেল ইয়াহিয়া খান সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা হস্তান্তর না করে 1971 সালের 1 মার্চ জাতীয় সংসদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। ইয়াহিয়ার এই ঘোষণা পূর্ব পাকিস্তানবাসীকে বিক্ষোভে ফেটে পড়তে উৎসাহিত করে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন। অবশেষে 1970 সালের সাধারণ নির্বাচনে 6 দফার পক্ষে বাঙালি জনগণ যে নিরঙ্কুশ রায় প্রদান করে তা ছিল কার্যত স্বাধিকার থেকে স্বাধীনতার পথে এক ঐতিহাসিক গণভোট। এই বিশাল ম্যান্ডেট সত্ত্বেও ক্ষমতা হস্তান্তরের শাসক গোষ্ঠীর অস্বীকৃতি চূড়ান্তভাবে 1971 সালে সশস্ত্র স্বাধীনতার পথ উন্মুক্ত করে দেয়।